দেখো, এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং এর লেখা একটা কবিতা, হাউ ডু আই লাভ দি। এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং হলো, আমরা জানি রবার্ট ব্রাউনিং এর নাম, ঠিক আছে, রবার্ট ব্রাউনিং এর সঙ্গে আমরা পরিচিত। রবার্ট ব্রাউনিং এর স্ত্রী ছিলেন এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং। দেখো, তার সময়কালটা দেওয়া আছে 1806 থেকে 1861, ঠিক আছে, 1806 থেকে 1861 বা 1। এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং তোমার রবার্ট ব্রাউনিংয়ের চেয়ে 6 বছরের বড় ছিলেন এবং তাদের মাঝে একটা টরিড লাভ অ্যাফেয়ার ছিল এবং 2 বছর কন্টিনিউ করার পরে তারা ম্যারেজে দুজনে সেটেল হয়, ঠিক আছে, বিবাহ হয় তাদের। এইবার এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং কিন্তু হুইল বাউন্ড ছিল, ঠিক আছে, তিনি প্যারালাইজড ছিলেন, তিনি কিন্তু সুস্থ ওমেন ছিলেন না, যদিও মনের দিক থেকে কিন্তু অবশ্যই সুস্থ ছিলেন। তাছাড়া এরকম একটা কবিতা তার হাত দিয়ে বেরিয়ে আসতো না, ঠিক আছে। তাহলে তিনি যে সনেট সিরিজটা তৈরি করেছিলেন, দেখো এটা সনেট অবশ্যই একটা, যেহেতু একটা 14 লাইনের কবিতা, ঠিক আছে। এবার এই সনেট সিরিজে তিনি টোটাল 44টা সনেট লিখেছিলেন এবং 1850-এ পাবলিশ হয়েছিল। 1850-এ এই সনেটটাও দেখো 1850-ই দেওয়া আছে, 1850-এ পাবলিশ হয়েছিল এবং সেই সনেটগুলো, গোটা সিরিজটার নাম ছিল সনেট ফ্রম দ্য পর্তুগিজ বা পর্তুগুইজ, ঠিক আছে। পর্তুগুইজ কেন নাম দেওয়া হয়েছিল? কেননা এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং এর বিলাভড অর্থাৎ রবার্ট ব্রাউনিং এলিজাবেথ ব্যারেট ব্রাউনিংয়ের চোখগুলো পর্তুগুইজদের মতো হওয়ার জন্য, ঠিক আছে, ওর মাঝে একটা মেডিটেরিয়ান ভাব ছিল, মেডিটেরিয়ান কমপ্লেক্সন ছিল, সেই জন্য কিন্তু ওনাকে পর্তুগুইজ বলে ডাকতো। সেই জন্য উনি ওনার সিরিজ সনেটস ফ্রম দ্য পর্তুগুইজ বলে কিন্তু তোমার টাইটেল করেছিল। তাহলে এটা হলো 43 নাম্বার সনেট। তোমরা জানো শেক্সপিয়ারের সনেটগুলো স্পেসিফিক নাম ছাড়াও সনেটের নাম্বার অনুযায়ী কিন্তু পরিচিত, ঠিক আছে, সেই জন্য এটাও সনেট নাম্বার 43। দেখো কি বলেছে কবিতাটা, হাউ ডু আই লাভ দি, আমি তোমাকে কিভাবে ভালোবাসতে পারি। এটা একটা আনকন্ডিশনাল পোয়েম বলতে পারো, যেখানে তোমার এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং অর্থাৎ তোমার ইভি ব্রাউনিং যে আনকন্ডিশনাল লাভ এটা একটা বর্ণনা দিয়েছেন এবং যে ওদের রেনেসান্স পোয়েম ছিল, ঠিক আছে, সেই পোয়েম থেকে অর্থাৎ দাঁতে পেট্রাক এবং পরবর্তীকালে যেটা স্পেন্সার, সিডনি, ঠিক আছে, এরা যে ধরনের কবিতা লিখেছিল তাদের ধারা থেকে বাইরে এসে নতুনভাবে, ঠিক আছে, ব্যবহারিক দিক প্লাস নারী সত্তাকে বজায় রেখে একটা কবিতা লিখেছে। সেটা তোমার সনেট নাম্বার 14, মানে 14 নাম্বার সনেট, ঠিক আছে, সেটাতেও বলেছেন তিনি। তাহলে আমি তোমাকে কিভাবে ভালোবাসতে পারি, এবার কাকে বলছে বুঝতে পারছো, রবার্ট ব্রাউনিংয়ের উদ্দেশ্যে বলছে, লেট মি কাউন্ট দ্য ওয়েজ, আমাকে ওয়েজ মানে কি, কত রকমে ভালোবাসতে পারি সেই পন্থাগুলো, সেই পথগুলো আমাকে আবিষ্কার করতে দাও, আমাকে বলতে দাও, কাউন্ট করতে দাও, আমাকে গুনতে দাও, ঠিক আছে। আই লাভ দি টু দ্য ডেপথ অ্যান্ড ব্রেথ অ্যান্ড হাইট। তাহলে 3 ডাইমেনশনাল লাভ অর্থাৎ কি বলেছে, যে আমি তোমাকে দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা দিয়ে ভালোবাসতে পারি, মানে কোনো দিক থেকেই খামতি নয়, কম নয়, ঠিক আছে, সম্পূর্ণ রূপটা বোঝানোর জন্য 100% ইভেন তার চেয়েও হয়তো গ্রেটার সেটা বোঝানোর জন্য একটা 3 ডাইমেনশনাল ছবি তিনি এখানে এঁকেছেন, ঠিক আছে। ডেপথ থেকে বলো, ব্রেথ থেকে বলো, হাইট থেকে বলো, আমি 3ভাবেই ভালোবাসতে পারি। মাই সোল ক্যান রিচ, দেখো এখানে বলেনি কিন্তু আমি, এখানে বলেছে সোল কিন্তু একটা পবিত্র জিনিস, ঠিক আছে, অন্তরাত্মা। বললো আমার হৃদয় সেইখানে পৌঁছাতে পারে, কিভাবে, কখন কি পৌঁছাতে পারে, দেখো, হোয়েন ফিলিং আউট অফ সাইট মানে আমাদের যদি ভালো লাগার মানুষটা সামনে থাকে, সেটা হলো তোমার আমাদের চোখের সামনে থাকলে একরকম ফিলিংস হয়, সরে গেলে, দূরে গেলে সময়ের সঙ্গে সঙ্গে সেটা চেঞ্জ হতে থাকে, কমতেও থাকে হয়তো। কিন্তু এখানে যিনি তোমার মহিলা কবি, ঠিক আছে, তিনি এখানে বলেছেন, পোয়েটেস যিনি, যে মাই সোল ক্যান রিচ হোয়েন ফিলিং আউট অফ সাইট, তুমি যখন সামনে না থাকো, সামনে থাকার অনুভূতি ভিন্ন, তুমি যখন আলাদাভাবেও থাকো, দূরে থাকো, সেখানেও আমার হৃদয় তোমাকে ছুঁয়ে যেতে পারে, সেই জায়গাটাতেও আমি তোমাকে ফিল করতে পারি। ফর দি এন্ডস অফ বিইং অ্যান্ড আইডিয়াল গ্রেস, তাহলে কি, ফর দি এন্ডস অফ বিইং শব্দটার অর্থ হলো তোমার যখন মানুষ শেষ হয়ে যায়, মানে মৃত্যু, ঠিক আছে, ডেথ, অ্যান্ড আইডিয়াল গ্রেস, তাহলে কি, ফর দ্য এন্ডস অফ বিইং
যখন মানুষ মরেও যায়, ঠিক আছে, যখন সে পরলোক গমন করে, মৃত্যু হয় তার, এবং তারপরে কি হয়, আইডিয়াল একটা আদর্শ তোমার গ্রেস, সম্মান, একটা আদর্শ জায়গায় পৌঁছতে পারে, সেই রকমভাবে কিন্তু আমি ভালোবাসতে পারি। এই দুটো লাইনকে একসঙ্গে পড়বে, মাই সোল ক্যান রিচ হোয়েন ফিলিং আউট অফ সাইট ফর দ্য এন্ডস অফ বিং অ্যান্ড আইডিয়াল গ্রেস। তাহলে কি, নশ্বর শরীরের প্রতি যখন একটা মানুষ মারা যায়, তার প্রতিও তারপরে আমার ভালোবাসা অবিরত থাকবে, এবং সেটাই হলো আদর্শ একটা জায়গা, আদর্শ একটা প্রাপ্য গ্রেস, ঠিক আছে, আদর্শ প্রাপ্য। তারপরে দেখো, আই লাভ দি টু দ্য লেভেল অফ এভরিডেজ মোস্ট কোয়াইট নিড। তাহলে কি বললো, আমি তোমাকে সেই লেভেল অবধি ভালোবাসতে পারি যেটা দৈনন্দিন জীবনের ছোটোখাটো নিড, ছোটোখাটো প্রয়োজন, অর্থাৎ কি ডোমেস্টিক নিড, মানে এখানে তোমার কোয়াইট নিড বলতে এখানে ডোমেস্টিক নিডটাকে বলা হয়েছে, ডোমেস্টিক নিড, ঠিক আছে, ডোমেস্টিক নিডটাকে বলা হয়েছে যে প্রতিদিন দৈনন্দিন জীবনে যতটুকু দরকার সেই পরিমাণ আমি ভালোবাসতে পারি। বাই সান অ্যান্ড ক্যান্ডেল লাইট, দেখো এটা একটা সিনেকডকিং এক্সপ্রেশন। সান বলতে গোটা দিনটাকে বোঝানো হয়েছে, ক্যান্ডেল লাইট বলতে কি, ক্যান্ডেল লাইটের কখন প্রয়োজন হয়, যখন রাত্রি নামে, অন্ধকার নামে। তাহলে দিন এবং রাত, মানে দিনে হোক রাতে হোক সমপরিমাণ আমি ভালোবাসতে পারি। এবং এর মাঝে আরও একটা তোমার কন্ট্রাস্ট লুকিয়ে আছে, সান সূর্য, দিন, দিন অর্থাৎ কি মানুষের একটা ভালো সময়, আর অন্ধকার, অন্ধকার মানেই একটা খারাপ। তাহলে খারাপ সময় হোক ভালো সময় হোক, আমি কিন্তু সমানভাবেই তোমার প্রতি আমার আকর্ষণ থাকবে, ঠিক আছে, তোমাকে আমি সমান পরিমাণে ভালোবাসতে পারবো। আই লাভ দি ফ্রিলি, জানো আমি তোমাকে ফ্রিলি, মুক্তভাবে, কোনো আমি বাউন্ড নয়, চেইনড নয়, ঠিক আছে, আমি আমার মন থেকে আমি ফ্রিভাবেই তোমাকে, দি শব্দটার অর্থ তোমরা সবাই জানো, সেটা হলো ইউ, ঠিক আছে, দিটা আগেকার ইংলিশ, আগে ব্যবহার করা হতো ইউ এর পরিবর্তে দি, ঠিক আছে, দাও ব্যবহার করা হতো, দি ব্যবহার করা হতো, সেরকম দাই মানে তোমার, ইয়র, ঠিক আছে। তাহলে আমি তোমাকে ফ্রিভাবেই ভালোবাসতে পারি। দেখো আরও একটু বর্ণনা দিয়ে স্পষ্ট করেছে যে কি ফ্রিভাবে, অ্যাজ মেন স্ট্রাইভ ফর রাইট, মানুষ ফ্রি চায়, ঠিক আছে, সে স্বাধীনতা চায়, একটা বাচ্চা ছেলে থেকে আরম্ভ করে একটা পূর্ণবয়স্ক মানুষ বা প্রৌঢ় বা বৃদ্ধা, তারাও কিন্তু স্বাধীনতাটা চায়, সেই রকমই বলেছে, সেই ততটা ফ্রিভাবেই আমি ভালোবাসতে পারি যে ফ্রিটা প্রত্যেক মানুষ, যে স্বাধীনতাটা প্রত্যেক মানুষ চায়, ঠিক আছে, স্ট্রাইভ ফর রাইট, তারা তাদের অধিকার নিয়ে যেরকমভাবে যুদ্ধ করে, ঠিক আছে, স্বরাজ আমার জন্মগত অধিকার, ঠিক আছে, এর জন্য যেরকমভাবে মানুষ ফ্রি হওয়ার জন্য, মুক্ত হওয়ার জন্য, স্বাধীনতা পাওয়ার জন্য যেভাবে তোমার যুদ্ধ করে, সেইভাবেই, সেই ফ্রিভাবে, মানে তারা ফ্রি হলে যতটা তোমার আনন্দ পায়, সেই যে ফ্রিনেসটা নিয়েই, ফ্রিডমটাকে নিয়েই আমি তোমাকে ভালোবাসতে পারি। আই লাভ দি পিওরলি, দেখো এইবার আর একটা লাইন, আই লাভ দি পিওরলি, আমি তোমাকে বিশুদ্ধভাবে ভালোবাসতে পারি, পিওরলি, এটা একটু কন্ট্রাস্ট আছে এর মাঝে, দেখো পরে বলছি। অ্যাজ দে টার্ন ফ্রম প্রেইজ বলতে, তাহলে এই লাইনটার মানে হলো তোমার, আই লাভ দি পিওরলি অ্যাজ দে টার্ন ফ্রম প্রেইজ, তাহলে আমি তোমাকে বিশুদ্ধভাবে ভালোবাসতে পারি। দেখো অ্যাজ দেই বলতে এখানে ফেমাস পার্সনদেরকে বোঝানো হয়েছে, ঠিক আছে, যারা ফেমাস, আসলে যারা প্রকৃতপক্ষে ফেমাস তারা কিন্তু ফেমের অত কাঙাল নয়, ঠিক আছে, বিখ্যাত হওয়ার জন্য অত কাঙাল নয়, তারা তাদের কাজ নিঃস্বার্থভাবেই করে যায়। তাহলে বলছে যেরকমভাবে যারা ফেমাস পার্সন, যারা তোমার প্রকৃত মানুষ, তারা যেমন প্রেইজ, ঠিক আছে, তারা যেমন তোমার অ্যাপ্রেইজাল থেকে, প্রেস থেকে দূরে সরে যেতে চায়, তারা কিন্তু অত প্রশংসার ভিড়ে নিজেকে ভাসাতে চায় না, আপ্লুত হতে চায় না, তারা যেইভাবে নিজেদেরকে সরিয়ে নিয়ে যেতে চায়, মানে একটা কাজের প্রতি তার প্যাশন আছে, তার আকর্ষণ আছে, সে নিঃস্বার্থভাবে কাজটা করে যেতে চায়, তার বিনিময়ে কোনো প্রেজ চায় না, কোনো প্রশংসা চায় না। তাহলে সে যেরকমভাবে সেই প্রশংসা থেকে দূরে সরিয়ে নিজের বিশুদ্ধতা তোমার প্রকাশ করতে চায়, নিজে যে কাজের প্রতি আকর্ষিত, কোনো প্রশংসার জন্য সে সেটা করছে না, ঠিক সে যেরকম পিওর, তার কাজটার মাধ্যমে সে যেরকম তার বিশুদ্ধতা তোমার অবিরত রাখতে চায়, ঠিক সেইভাবেই আমি তোমাকে পিওরলি, বিশুদ্ধভাবে ভালোবাসতে পারি। এবং তোমার এখানে আরও একটা কথা আছে, পিওরলি শব্দটার অর্থ যেটা, উইদাউট ফিজিক্যাল কন্ট্যাক্ট আই ক্যান স্টিল লাভ ইউ অ্যাজ আই ক্যান ডু,
ঠিক আছে, দ্য বেস্ট লেভেল, এরকম একটা ব্যাপার আছে পিওরলি বলতে, যেখানে তোমার কোনো শারীরিক সম্পর্ক গড়ে উঠবে না এরকম, বা না গড়ে উঠলেও হবে এরকম বলতে চেয়েছেন। তারপরে দেখো, আই লাভ দি উইথ দ্য প্যাশন put to use put to use in my old griefs and with my childhood's faith। তাহলে দেখো এখানে আই লাভ দি উইথ দ্য প্যাশন পুট টু ইউজ ইন মাই ওল্ড গ্রিফস। ওল্ড গ্রিফস মানে কি, আমাদের জীবনে যেমন অতীতের বহু ঘটনায় বর্তমানকে তোমার একটুখানি দুঃখী দুঃখী করে তোলে, দুঃখী ভাব করে তোলে, তাই না? দুঃখ পায় অতীতের কোনো ঘটনা মনে করে, তখন স্যাড হয়ে যায় আমরা তোমার প্রেজেন্টেও। সেই জন্য বলেছে যে আই লাভ দি উইথ দ্য প্যাশন। সেই জন্য এখানে এলিজাবেথ ব্যারেট বলেছেন, এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং, মানে যখন বর্তমানে আমি সেই আবেগটা দিয়ে, একটা আবেগ নিয়ে, ঠিক আছে, আগেকার দিনের কথা ভাবি, আমার পুরনো যন্ত্রণার কথা ভাবি, আর উনি যেহেতু ফিজিক্যালি উইক ছিলেন সেহেতু কিন্তু একটুখানি ওই দিক থেকেও প্রেশারটা পড়বে, ঠিক আছে, ওই দিক থেকেও মানে মাথাটা একটু ডিপ্রেসড হবে, স্বাভাবিক কথা, প্যারালাইজড পার্সন ছিল, আগেই বললাম আমি। তাহলে সেই আবেগটা দিয়ে, যে আবেগ দিয়ে আমি আমার অতীত জীবনের দুঃখ যন্ত্রণার কথা ভাবি, সেই আবেগ দিয়ে আমি তোমাকে ভালোবাসতে পারি, ঠিক আছে। শুধু যে সেই আবেগটা দিয়ে আমি আমার পুরোনো দিনের স্যাড ঘটনাগুলো ভাবি, ওল্ড গ্রিফস যন্ত্রণার কথা ভাবি, তা কিন্তু নয়, এটা দিয়ে আমি এই কাজটাও পারি। তারপরে দেখো এখানে এটা সব জায়গাতে না থাকতেও পারে, এই যে তোমার একটা ডট 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 ডট, এটা কি একটা বিতাড়িত, একটা কন্টিনিউ ঘটনা, এখান থেকে সরে এসে এবার এই কথাটা বলবেন। কি বললো দেখো, and with my childhood's faith I love thee with the love I seem to lose with my lost saint। দেখো খুব ইম্পর্টেন্ট একটা লাইন, and with my childhood's faith মানে কি, বাচ্চারা যেমন ছোটতে যেরকম বর্ণনা করে, ছোটতে যেরকম তাদের বিশ্বাস থাকে, বড় হলে কিন্তু অনেকটাই ভেঙে যায়, তাদের যেরকম কল্পনা থাকে, সেই জন্য বলেছে, ঠিক আছে, একটা চাইল্ড যেরকম ইম্যাজিন করতে পারে একটা জিনিস, বড় হয়ে সে জিনিসটা কিন্তু ইম্যাজিনেশনে আর আসে না, আকাশে উড়বো, ছবি আঁকলে সেই জিনিসটা সত্যি হয়ে উপস্থিত হবে, ধরা দেবে। তাহলে কি বলেছে, সেই কল্পনা, সেই ছোট্ট বাচ্চার মতো একটা কল্পনা দিয়ে, একটা কল্পনার জগতেও আমি তোমাকে পেতে চাইবো, আমি তোমাকে ভালোবাসতে চাইবো, পারবো ভালোবাসতে, সেইটা বলেছে। তারপরে দেখো, আই লাভ দি উইথ দ্য লাভ আই সিম টু লস উইথ মাই লস্ট সেইন্টস। সেইন্ট শব্দটার অর্থ এখানে তোমার সাধু হয়, পবিত্রতা হয়, নাউন হিসাবে যখন ব্যবহার করা হয়। এখানে সেইন্ট একটা সিনেকডকিক এক্সপ্রেশন, তার মানেটা কি, সেন্ট বলতে একটা মনের পবিত্র ভাব, ঠিক আছে। এবার এখানে লেখিকা যিনি, তিনি কি বলেছেন, আমি তোমাকে ভালোবাসতে পারি উইথ দ্য লাভ, ঠিক সেই ভালোবাসা দিয়ে, আই সিম টু লস উইথ মাই লস্ট সেন্ট, যেটা আমার এখন মনে হচ্ছে না, এখন মনে হচ্ছে যেটাকে আমি হারিয়ে ফেলছি। কেন হারিয়ে ফেলছি, একটা এজের পর মানুষ কি হয়, নিজের ইনোসেন্স ভাবগুলো ধীরে 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 কমে যেতে থাকে, ঠিক আছে, সেইটাকে এখানে সেন্ট বলে বর্ণনা করেছেন লেখিকা, ঠিক আছে। সেন্ট বলতে এখানে ইনোসেন্স ভাব, তাহলে একটা পূর্ণবয়স্ক মানুষ, তখন তার মাঝে ইনোসেন্স ভাবগুলো কমে গিয়ে তোমার এক্সপিরিয়েন্সড নলেজগুলো বেশি গ্যাদার করে, সেই জন্য বলেছে যে আমি এই ধারাটা নিয়েও তোমাকে ভালোবাসতে পারি, যখন আমার এটা মনে হচ্ছে যে না, আমি আমার নিজের ইনোসেন্স ভাবগুলোকে, নিজের খুব পবিত্র ভাবগুলোকে, পবিত্র মাইন্ডগুলোকে, ঠিক আছে। এবার এক্সপিরিয়েন্স মানে খারাপ কিন্তু নয়, সেটাও বিরাট ট্রুথ, সেটাই বলতে চেয়েছেন কবি। তাহলে এখানে সেইগুলোকে হারিয়ে ফেলেও, আমি আমার ইনোসেন্স ভাবটাকে হারিয়ে ফেলেও তোমাকে কিন্তু সমান পরিমাণেই ভালোবাসতে পারবো, ঠিক আছে। আই লাভ দি উইথ দ্য ব্রেথ। তারপরে দেখো এবার এখানে আর একটা, জাস্ট আ মিনিট, তাহলে এখানে বলেছেন তোমার আই লাভ দি উইথ দ্য ব্রেথ। এইবার কিন্তু এখানে তিনি আর কোনো লাইনের আশ্রয় নিলেন না, এবার কনক্লুশনে চলে এসেছেন, ঠিক আছে, যে আই লাভ দি উইথ দ্য ব্রেথ স্মাইলস টিয়ার্স অফ অল মাই লাইফ। আমি তোমাকে ব্রেথ মানে আর কতভাবে মানে বোঝানো দরকার একটা মানুষকে যে কিভাবে আমি তোমাকে ভালোবাসতে পারি, কোন পন্থার মাধ্যমে। এবার তিনি একবারে লাস্ট লাইন স্পষ্ট লিখে দিয়েছেন যে আমি আমার নিঃশ্বাস প্রশ্বাসের মাধ্যমে, আমার স্মাইল, ঠিক আছে, আমি আমার স্মাইল দিয়ে, হাসি দিয়ে, টিয়ার্স চোখের জলে দিয়ে, অ্যান্ড অফ অল মাই লাইফ, এবং আমার সারা জীবন ধরে আমি তোমাকে ভালোবাসতে পারি, ঠিক আছে। একটা মানুষের প্রতি বিশ্বাস জাগানোর জন্য এই কথাগুলোই যথেষ্ট, যদি সে মন থেকে বলে থাকে। অ্যান্ড ইফ গড চুজ, এবং যদি ভগবান চান তো, ঠিক আছে, ইফ গড চুজ, যদি ভগবান চান, তাহলে কি আই শ্যাল লাভ দি বেটার আফটার মাই ডেথ।
এবং তাহলে যদি ভগবান চান তাহলে পরলোকে গিয়ে, ঠিক আছে, হ্যাভেনে গিয়ে সেখানে আমি তোমাকে আরও বেটার ওয়েতে গ্রেটার ওয়েতে ভালোবাসতে পারি, সেটাই তোমার একটা বিশ্বাস, ঠিক আছে। এবার এখানে আর একটা তোমার লাইনটার মাঝে একটুখানি তোমার কন্ট্রাস্ট আছে, দেখো যে তিনি বলেছেন কি, আই শ্যাল লাভ দি বেটার আফটার মাই ডেথ। মানে এখানে আমরা যখন কবিতাটা পড়ছি, আজকে আমাদের মাঝে এলিজাবেথ ব্যারেট ব্রাউনিংও নেই, আবার তোমার রবার্ট ব্রাউনিংও নেই, ঠিক আছে, দুজন তোমার হাজব্যান্ড ওয়াইফই বোথ আর ডেড। এবার কি তাদের মৃত্যুর পরেও কিন্তু আমরা যতবার কবিতাটা পড়ছি আমাদের মাঝে ওনারা জেগে উঠছেন, ওদের যে পিওর একটা লাভ ছিল, রিলেশন ছিল, টরিড লাভ অ্যাফেয়ার ছিল, যাই হোক, সেটা কিন্তু আবার আমাদের মাঝে জেগে উঠছে। সেই জন্যই লেখিকা এখানে বলেছেন যে আই শ্যাল বাট লাভ দি বেটার আফটার মাই ডেথ। এবার আমরা পাঠক যতবার সেটাকে পড়ছি ততবার ওনাদের যে রিলেশন সেটা জেগে ওঠার মাধ্যমে লেখিকা এটা প্রুভ করে দিচ্ছেন যে স্টিল দেয়ার লাভ ইজ মাচ লাইক ইটার্নাল লাভ, ঠিক আছে। তাহলে এই কবিতাটা একটা ট্রুইজম কবিতা, তোমার সিদ্ধ মানে সত্য আর কি। আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি কিছু অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানাও, ঠিক আছে। সবাই ভালো থেকো, স্টে হ্যাপি অ্যান্ড হেলদি। গুড লাক, গুড বাই।